আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা রূপশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন। রূপশ্রী প্রকল্পে আবেদন করলেই পেয়ে যাবেন সরাসরি 25,000 টাকা আপনার দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো অনেকেই এই রূপশ্রী প্রকল্পের বিষয়ে জানেন এবং অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো রূপশ্রী প্রকল্প জিনিসটা কি? রূপশ্রী প্রকল্প মেনলি হচ্ছে পশ্চিমবঙ্গের যে সমস্ত ফ্যামিলি যারা খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করে, যাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, এবং ওই সমস্ত ফ্যামিলিতে মেয়েদের বিয়ে দিতে গিয়ে কিন্তু ফ্যামিলির পরিবারকে কিন্তু বিভিন্ন রকম চাপের মধ্যে পড়তে হয়। তো সেক্ষেত্রে তারা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদন করলেই কিন্তু 25,000 টাকা পেয়ে যাবেন সাহায্য হিসাবে। ওকে, সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রূপশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কি কি শর্ত থাকছে আবেদন করার জন্য, এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, এই সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেব। সো আপনি যদি জানতে চান যে রূপশ্রী প্রকল্পের বিষয়ে এবং আবেদন যদি করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। তো সবার আগে আপনি চলে আসবেন ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইটে। সো এখানে একটা পোস্ট করা আছে, দেখতে পাচ্ছেন, রূপশ্রী প্রকল্পের আবেদন করলেই মিলবে এককালীন 25,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এখানে দেখুন রূপশ্রী প্রকল্প জিনিসটা কী সে বিষয়ে একটু বলা আছে, তবুও আমি একটু আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। রাজ্যের প্রাপ্তবয়স্ক কোনো মহিলার বিবাহ দেওয়ার সময় যদি তার পরিবার আর্থিক চাপের মধ্যে পড়েন, সেক্ষেত্রে রাজ্য সরকার সেই পরিবারকে এককালীন 25,000 টাকা দেওয়ার ঘোষণা করেছে। ঘোষণায় নয়, অলরেডি কিন্তু অনেকেই পাচ্ছেন, যারা অ্যাপ্লাই করেছেন তারা। আপনি অ্যাপ্লাই করলে আপনিও কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারগুলিকে তাদের কন্যার বিবাহের আর্থিক দিক থেকে সাহায্য করার নামই হলো রূপশ্রী প্রকল্প। রূপশ্রী প্রকল্পের একমাত্র লক্ষ্য হলো যে সমস্ত দরিদ্র পরিবারগুলি তাদের কন্যার বিবাহের ব্যয় বহন করতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, ওই সমস্ত সমস্যাগুলির সমাধান করাই হচ্ছে এই রূপশ্রী প্রকল্পের মেন কাজ। তাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করাই হচ্ছে এই রূপশ্রী প্রকল্প। তো চলুন আমরা নিচের দিকে চলে আসি। দেখুন রূপশ্রী প্রকল্পে আবেদনের শর্ত, অর্থাৎ এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন। তো এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে, এই শর্তগুলো যদি আপনার থাকে, ফুলফিল করতে পারেন, তাহলে কিন্তু আপনি রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো কী কী শর্ত দেখুন। 1 নম্বর হচ্ছে, আবেদনকারী যখন আবেদন করবেন তার বয়স তখন অবশ্যই 18 বছর বয়স হতে হবে। 2 নম্বর হচ্ছে, আবেদনকারী যখন আবেদন করবেন তখন তাকে অবশ্যই অবিবাহিত হতে হবে, অর্থাৎ বিয়ের আগে আবেদন করতে হবে রূপশ্রী প্রকল্পের জন্য। একটা জিনিস মনে রাখবেন, রূপশ্রী প্রকল্প কিন্তু শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবেন, ছেলেরা আবেদন করতে পারবেন না। ওকে, সো দেখুন 2 নম্বর অপশন বুঝতে পারলেন। যখন রূপশ্রী প্রকল্পের জন্য আপনি আবেদন করবেন, আপনার মেয়ে যখন আবেদন করবে, তাকে বিয়ের আগে আবেদন করতে হবে, বিয়ের পরে আবেদন করলে কিন্তু হবে না। ওকে, তারপরে দেখুন 3 নম্বর বলছে, আবেদনকারীর বিয়ের প্রথম বিয়ে হতে হবে, মানে আবেদনকারী যে বিয়েটা করছে সেটা তার ফার্স্ট বিয়ে হতে হবে। সেকেন্ড বা থার্ড বা এর আগেও বিয়ে করলে কিন্তু এই প্রকল্পে সে নাম নথিভুক্ত করতে পারবে না। 4 নম্বর হচ্ছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করতে হবে এবং বিগত 5 বছর ধরে তার বাবা মায়ের সঙ্গে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করা থাকতে হবে। ওকে, 5 নম্বর হলো আমাদের 5 নম্বর দেখুন এখানে বলছে, আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকার কম হতে হবে। আর 6 নম্বর বলছে, আবেদনকারী যার সাথে বিয়ে করবেন, অর্থাৎ পাত্রের বয়স বিয়ের সময় অবশ্যই 21 বছর হতে হবে। ওকে, এবং 7 নম্বর হচ্ছে, আবেদনকারীর নিজের নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাঙ্কে যাতে এনইএফটির সুবিধা থাকে। ওকে, সো এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন, তবেই কিন্তু আপনার ফ্যামিলি থেকে যদি কোনো মহিলা থাকে, সে বিয়ের আগে অ্যাপ্লাই করতে পারবেন রূপশ্রী প্রকল্পের জন্য। তো অনেকেই বলবেন, হ্যাঁ এগুলো তো আমাদের সবই আছে। সব আছে বললে হবে না, এর এগেনস্টে আপনাকে ডকুমেন্টস দিতে হবে। তো ডকুমেন্টস কী কী লাগবে আমি একটু পরে বলছি, তার আগে দেখুন আবেদন কিভাবে করবেন। তো আবেদন কিভাবে করবেন সেটা ওখানে বলা আছে। রূপশ্রী প্রকল্পের জন্য শুধুমাত্র অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে এবং নিচের দেওয়া অফিসগুলি থেকে আবেদনপত্র সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন। কোথা থেকে? যেমন বিডিও অফিস থেকে আপনারা যদি বিডিও অফিসে যাবেন, সেখানে যে বলবেন আমরা রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করব, ফর্ম দিন, আপনাকে ফর্ম দিয়ে দেবে। এসডিও অফিস থেকে পেয়ে যাবেন এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকেও আপনারা পেয়ে যাবেন। যে যেখান থেকে বিলং করেন সে সেখানে গিয়ে আপনারা ফর্মগুলো কানেক্ট করবেন। দেখুন অ্যাপ্লিকেশন ফর্মের এখানে একটা ডেমো ফর্ম দেওয়া আছে, এটা ডাউনলোড করে নেবেন আপনারা। আমি একটু পরে ডাউনলোড করে দেখাচ্ছি। তার আগে দেখুন রূপশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, এটা কিন্তু খুবই মেন জিনিস। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে সবই দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো দেখুন 1 নম্বর
নম্বর হচ্ছে বয়সের প্রমাণপত্র, মানে যিনি অ্যাপ্লাই করছেন যে মহিলা, তার বয়সের প্রমাণপত্র, যে হ্যাঁ তার 18 বছর বয়স হয়েছে, তার প্রমাণপত্র দিতে হবে। তো বয়সের প্রমাণপত্রের মধ্যে তিনি কী কী দেখাতে পারবেন? তিনি জন্ম সার্টিফিকেট বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা আধার কার্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস তিনি জন্মের প্রমাণপত্র হিসাবে এর অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে পারবেন। 2 নম্বর হচ্ছে এটাই তার প্রথম বিয়ে, সে বিষয়ে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে। অর্থাৎ তার যেটা প্রথম বিয়ে হচ্ছে, আগে বিয়ে হয়নি, তার একটা লিখিত দরখাস্ততে লিখতে হবে, লিখে পঞ্চায়েত থেকে প্রধানের সিগনেচার করে ওই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। 3 নম্বর দেখুন পরিবারের ইনকামের সেলফ ডিক্লারেশন, অর্থাৎ একটা ইনকাম সার্টিফিকেট আপনাকে দিতে হবে পঞ্চায়েত থেকে নিয়ে। যদি আপনারা যদি আপনারা মিউনিসিপ্যালিটির আন্ডার হন তো মিউনিসিপ্যাল থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো তারপরে 4 নম্বর হচ্ছে স্থায়ী বাসস্থানের সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনাকে বাসিন্দা সার্টিফিকেটও এখানে দিতে হবে। 5 নম্বর হচ্ছে ব্যাংকের পাসবই আপনাকে দিতে হবে, জেরক্স কপি। এবং 6 নম্বর হচ্ছে প্রস্তাবিত বিয়ের প্রমাণ, যেমন বিয়ের নিমন্ত্রণপত্র বা ম্যারেজ রেজিস্ট্রেশন এর নোটিশ বা সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আপনি যে বিয়ে করছেন, সত্যিই বিয়ে করছেন নাকি মিথ্যা বিয়ে করছেন। যদি সত্যি বিয়ে করে থাকেন তাহলে যদি বিয়ের যে কার্ড ছাপানো হয় সেই কার্ডের জেরক্স কপি দিতে হবে, অথবা যদি কার্ড না ছাপান আপনারা, তাহলে ম্যারেজ সার্টিফিকেট থেকে যদি কোনো ম্যারেজ অফিস থেকে যদি কোনো নোটিশ দেয় আপনাকে, সেই নোটিশটা দেখাতে পারেন। অথবা যদি সেটাও না থাকে তাহলে আপনার একটা সাদা কাগজে সেলফ ডিক্লারেশন করে লিখে আপনি প্রধানের কাছ থেকে সই করে নিতে পারেন। ওকে, তারপরে দেখুন এখানে 7 নম্বর হচ্ছে পাত্রের বয়সের প্রমাণপত্র। আপনি যার সঙ্গে বিয়ে করছেন, যে ছেলের সঙ্গে, তার বয়স কিন্তু অবশ্যই 21 বছর হতে হবে এবং তার বয়সে 21 বছর তার প্রমাণ দিতে হবে। তো সেক্ষেত্রে তিনি কী কী ডকুমেন্টস শো করাতে পারবেন? জন্মের সার্টিফিকেট, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা স্কুল থেকে লিভিং যে সার্টিফিকেট দেয় সেটা। ওকে, 8 নম্বর দেখুন আবেদনকারী এবং সম্ভাব্য বরের সম্প্রতিকালের পাসপোর্ট সাইজ রঙিন ছবি, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন ছেলে এবং মেয়ের উভয়েরই পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ওকে, আলাদা আলাদা, জয়েন্ট নয় কিন্তু। 9 নম্বর বলছে দেখুন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি সহ, আমি যে ডকুমেন্টসগুলো বললাম সেই সমস্ত জেরক্স কপি সহ অ্যাপ্লিকেশন ফর্মটি ঠিকঠাক করে ফিল আপ করে জমা দিতে হবে। এবং টাকা কিভাবে পাবেন? দেখুন টাকা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। সো এবার আমরা দেখে নিই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন। দেখুন একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে ফর্ম খুলে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা, এই ফর্মটা হচ্ছে একটা ডেমো ফর্ম, আপনারা এই ফর্মে অ্যাপ্লাই করবেন না। আপনারা বিডিও অফিস থেকে গেলে আপনাকে এরকমই একটা অরিজিনাল ফর্ম দেবে বিডিও অফিস থেকে, ঠিক আছে? এটা হচ্ছে তার ডেমো ফর্ম। তো এই ফর্মে আপনারা, আমি ডাউনলোড করে নিই এটা। ডাউনলোড করার পর এই ফর্ম কিন্তু আপনারা দেখুন ডাউনলোড হয়ে গেল। এই ফর্ম কিন্তু আপনারা আপনাদের বিডিও অফিসে থেকে কালেক্ট করতে পারেন বা এসডি অফিস থেকে কালেক্ট করতে পারেন। ওকে, সো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রূপশ্রী প্রকল্প। তো এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখুন এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে টু বি ফিল্ড আপ ইন ব্লক লেটার ইন ইংলিশ অনলি, অর্থাৎ শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে, ইংরেজির বড় হাতের লেটার দিয়ে। ওকে, লেটার দিয়ে। সো প্রথমে দেখছেন অফিস ইউজ অনলি, এখানে আপনাকে কিছু করতে হবে না, এটা খালি রাখবেন। এবং দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস, অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, তো এইখানটাতে আপনাকে আপনার ডিটেলস দিতে হবে, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন সমস্ত ডিটেলস মেয়ে দিতে হবে। তো দেখুন প্রথমেই এখানে বাংলাতেও লিখে দেওয়া হচ্ছে আপনাদের সুবিধার জন্য, আপনারা বাংলাতেও পড়তে পারেন। তো প্রথমে হচ্ছে নাম, তো এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, ফুল নেম কিন্তু এই ঘরে দিতে হবে, শুধুমাত্র ইংরেজিতে লিখবেন, বাংলাতে যেন লিখবেন না। তারপরে জন্মের তারিখ দিতে হবে তার এখানে, এবং প্রস্তাবিত বিয়ের তারিখ, তিনি কত তারিখে বিয়ে করছেন সেই বিয়ের তারিখ দিতে হবে। হ্যাঁ, আর একটা কথা তো আমি আপনাদেরকে বলতেই ভুলে গেছি, সরি, আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি কখন জমা দেবেন, ঠিক আছে? সো এটা আমার এখানে পোস্টেও দেওয়া ছিল, আমি আপনাদেরকে আই থিঙ্ক বলতে ভুলে গেছি। দেখুন এই দেখুন এটা 10 নম্বর অপশন বলতে ভুলে গেছি, যে এই আবেদনপত্রটি বা ফর্মটি আপনাকে জমা দিতে হবে আপনি যে তারিখে বিয়ে করবেন সেই বিয়ের 30 থেকে 60 দিনের মধ্যে, অর্থাৎ আপনার যে বিয়ের ডেট হবে সেই ডেটের 30 থেকে 60 দিনের মধ্যেই কিন্তু জমা করতে হবে। 30 দিনের কম হলে হবে না বা 60 দিনের বেশি হলে হবে না। ওকে, বিয়ের আগে 30 থেকে 60 দিনের মধ্যে আপনাকে জমা করতে হবে। ক্লিয়ার? তো এটা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। সো যাই হোক, তো এখানে আপনাকে সেই বিয়ের তারিখটা এখানে দিতে হবে, কোন তারিখে আপনি বিয়ে করছেন। তারপরে এখানে আপনার মায়ের নাম দিবেন, আপনার বাবার নাম দিবেন, আর এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ফটো লাগাবেন। ওকে, লাগানোর পরে দেখুন এখানে
কারেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা, এখানে আপনার কারেন্ট অ্যাড্রেস যেটা হবে সম্পূর্ণ স্থায়ী ঠিকানা এখানে আপনি দেবেন। ঠিক আছে, গ্রামের ক্ষেত্রে দেখবেন বাড়ির নাম থাকে না, তো সেক্ষেত্রে আপনারা এখানে গ্রামের নাম দিবেন, কোনো সমস্যা নেই, পাড়ার নাম বা গ্রামের নাম দেবেন একইভাবে। এবং নিচ পর্যন্ত দেখুন জেলা, স্টেট, রাজ্য, পিনকোড এগুলো সব দিয়ে দিবেন। আপনার যদি স্থায়ী ঠিকানা আর পার্মানেন্ট ঠিকানা একই হয় তাহলে আপনি এই ঘরগুলোতেও সেম একই জিনিস দিয়ে দেবেন। ওকে, এরপরে আসুন কন্ট্যাক্ট নাম্বার। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং এই নাম্বারে আবেদনের সমস্ত স্থিতি বা স্ট্যাটাস আপনারা জানতে পারবেন, সো অবশ্যই সঠিক মোবাইল নাম্বার দিবেন। তো এরপর চলে আসুন ব্যাংকের ডিটেলস, ব্যাংক বিবরণ। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে যেন এককালীন 25,000 টাকা ঢোকার সুযোগ থাকে। মানে আপনি যে অ্যাকাউন্ট দিচ্ছেন, এমন এমন অ্যাকাউন্ট থাকে যে অ্যাকাউন্টে কিন্তু একবারে 25,000 টাকা ঢোকে না, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আপনারা এমন একটা অ্যাকাউন্ট দেবেন যে অ্যাকাউন্টে আপনার এককালীন 25,000 টাকা ঢুকবে। সো আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে, আর এমআইসিআর নাম্বার দিতে হবে। এগুলো সবই কিন্তু আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ে পেয়ে যাবেন। যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আপনার ব্রাঞ্চে গিয়ে সেখান থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন, আইএফএসসি কোড বা এমআইসিআর নাম্বার। তারপরে এখানে ব্যাংকের নাম এবং এখানে ব্রাঞ্চের নাম এবং এখানে ব্রাঞ্চের অ্যাড্রেস সঠিকভাবে দেবেন। তারপরে দেখুন নিচের দিকে আসুন, আদার পার্সন ইনফরমেশন কালেক্টেড ফর দ্য পারপাস অফ রেকর্ড অনলি। সো এখানে অন্যান্য ব্যক্তিগত তথ্য আপনাকে এখানে দিতে হবে, যেমন হচ্ছে এডুকেশনাল লেভেল, আপনি কোন ক্লাসে পড়াশোনা করেছেন। যদি প্রাইমারি হয়, যদি প্রাথমিক হয় তাহলে প্রাথমিক টিক করবেন, সেকেন্ডারি হলে সেকেন্ডারি টিক করবেন, হায়ার সেকেন্ডারি হলে হায়ার সেকেন্ডারি টিক করবেন। এগুলো অনেকেই বুঝতে পারবেন না। প্রাইমারি মানে কি? প্রাইমারি হচ্ছে ক্লাস 5-এর পর থেকে 5 পর্যন্ত হচ্ছে প্রাইমারি হচ্ছে। হ্যাঁ, আপনি যদি প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করেন তাহলে সেটা প্রাইমারি হলো। সেকেন্ডারি মানে হচ্ছে হাই স্কুল লেভেলে, যদি আপনি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেন তাহলে 7, 8, 9, 10 তাহলে সেকেন্ডারি দেবেন। আর হায়ার সেকেন্ডারি মানে হচ্ছে 11 বা 12, এই দুটো ক্লাস হচ্ছে হায়ার সেকেন্ডারি। ওকে, এছাড়া আদার্স এখানে ডিপ্লোমা আছে, আদার্স আছে, এগুলো আপনার পোস্ট গ্রাজুয়েট আছে, গ্রাজুয়েট আছে, যেটা হবে আপনার সেটা। অথবা আপনি এখানেও দিতে পারেন যে নেভার বিন টু স্কুল, আপনি কখনোই স্কুলে যাননি, এখানেও আপনি টিক করতে পারেন। ওকে, যদি আপনি পড়াশোনা না করে থাকেন। তো এরপর দেখুন এখানে জাতি বা কাস্ট, এখানে আপনার কোনটা হবে, জেনারেল নাকি শিডিউল কাস্ট নাকি ওবিসি, যেটা আপনার হবে সেটা আপনি দেবেন। তারপরে ধর্ম, এখান থেকে আপনার ইসলাম, হিন্দু, শিখ, বুদ্ধ, হ্যাঁ, খ্রিস্টান এবং অন্যান্য সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন এখানে পাত্রের বিবরণ, অর্থাৎ আপনি যাকে বিয়ে করছেন গ্রুমস ডিটেলস, তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। তো যাকে বিয়ে করছেন তার ফুল ডিটেলস, ফুল নাম এখানে দেবেন, তার জন্মের তারিখ দেবেন, তার পাসপোর্ট সাইজ ফটো দেবেন, তার মায়ের নাম দিবেন, তার বাবার নাম দিবেন। ওকে, দেওয়ার পরে পাত্রের এখানে ফুল অ্যাড্রেস দেবেন এবং কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনি দিলেন সেম আপনার মতনই ডিটেলস এখানে তার দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে, ঘোষণাপত্র, যে আমি ঘোষণা করছি যে এই জিনিসগুলো যে সব ঠিক আছে। 1 নম্বর দেখুন, আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহিত প্রথম বিবাহ, এটা আপনি ঘোষণা দিচ্ছেন। আমার পারিবারিক বাৎসরিক আয় 1,50,000 টাকার বেশি নয়, এটাও আপনি দিচ্ছেন। এবং এখানে দিচ্ছেন যে আই এম এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে টিক করবেন। ওকে, আই হ্যাভ লিভ ইন ওয়েস্ট বেঙ্গল ফর 5 ইয়ার্স, আমি আমার বাবা মায়ের সঙ্গে 5 বছর ধরে বাস করছি, এখানেও টিক করবেন। ওকে, এবং এখানেও টিক করবেন। সো সবগুলো টিক করবেন আপনি। এগুলো টিক করার পর এখানে বাংলাতেও দিয়েছে দেখুন, আপনি বাংলাটাও পড়তে পারেন, পড়ে টিক করবেন। ঠিক আছে, তারপরে দেখুন 4 নম্বর অপশন, যে আপনি 18 বছর আপনার বয়স হয়ে গেছে, তো সেক্ষেত্রেও আপনি যে নথিটি জমা দিচ্ছেন সেখানে টিক করবেন যে আপনি কোনটা দিচ্ছেন, বার্থ সার্টিফিকেট না ভোটার কার্ড না আধার কার্ড। আপনি একসঙ্গে 2-3টে ডকুমেন্টসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বা আপনি সাপোজ আধার কার্ড দিলেন তো এখানে আপনাকে আধার কার্ডের নাম্বার দিতে হবে, যদি ভোটার কার্ড দেন তো এখানে আপনি ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। ওকে, বার্থ সার্টিফিকেট দিলে একটা নাম্বার পাবেন, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। সো একইভাবে দেখুন 5 নম্বর অপশন চলে আসুন, আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সো এখানে আপনি টিক করবেন। সো তারপরে 6 নম্বর দেখুন, যে প্রস্তাবিত বিবাহের প্রমাণ, আপনি কি দিচ্ছেন বিবাহে, আপনি যে সত্যি বিয়ে করছেন তার প্রমাণ হিসাবে। তো এখানে আপনি ইনভিটেশন কার্ড দিতে পারেন বা বিবাহ নথিভুক্তকরণের নোটিশ দিতে পারেন বা সেলফ ডিক্লারেশন দিতে পারেন, ঘোষণাপত্র সাদা কাগজে লিখে। ওকে, 7 নম্বর অপশন দেখুন বলছে মাই প্রসপেক্টিভ গ্রুমস ইজ অ্যাবভ 21, মানে আপনি যাকে বিয়ে করছেন তার বয়স এখানে 21 বছর। ঠিক আছে, সো সেক্ষেত্রে তার ডকুমেন্টস আপনি এখানে দিতে পারেন, বার্থ সার্টিফিকেট বা ভোটার কার্ড আধার কার্ড যেটা দিবেন তার নাম্বার এখানে দিয়ে দিবেন। এবং এখানে বলছে আই উইল, এখানে বাংলাতে দিয়েছে দেখুন, উপরোক্ত কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আমি দায়ী থাকবো, মানে এটা আপনি ডিক্লারেশন দিলেন, দিয়ে এখানে আপনার সিগনেচার করবেন, অর্থাৎ মেয়ের সিগনেচার হবে, আর এখানে ডেট দিলেন। দেওয়ার পরে দেখুন নিচের দিকে আসুন,
আসার পরে এটা অফিস অনলি রূপশ্রী প্রকল্পের, এটা আপনাকে কিছুই করতে হবে না, এটা সম্পূর্ণ অফিসিয়াল ইউজ, তো এটা আপনাকে কিছুই করতে হবে না, এটা অফিসিয়াল থেকে ওরা ভেরিফাই করবে, যাচাই করবে, করে ওদের কাজ, ঠিক আছে। তো আপনি ওখানে জাস্ট সিগনেচার করবেন, সিগনেচার করে আপনি ওদেরকে এটা জমা দিয়ে দেবেন। আপনাকে অফিস থেকে এই রিসিপ্টটা কিন্তু আপনাকে কেটে দিয়ে দেবে, এখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে, ডেট দেওয়া থাকবে, ওকে, সমস্ত কিছু দেওয়া থাকবে, এবং এগুলো দিয়ে আপনি পরবর্তী সময়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই হচ্ছে কমপ্লিটলি বন্ধুরা রূপশ্রী প্রকল্পে আবেদন করার গাইড। এবং যারা আবেদন করতে চান আমার এই ভিডিওটিকে ভালো করে আরেকবার দেখে নিন, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে ডকুমেন্টসগুলো রেডি করবেন, সমস্ত কিছুই বলে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে রূপশ্রী প্রকল্পের জন্য কীভাবে আবেদন করতে হয়। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো একটা এরকমই ইন্টারেস্টিং ভিডিওতে। যদি আপনারা আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকমই আরও ভালো ভালো ভিডিও যখন আমরা আমাদের চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন।